উৎসব আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ঢাকার অনেক প্রার্থী। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও আহ্বান জানান তারা। তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ইয়াসিন রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তীব্র শীতে ভোটের উষ্ণতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা মহানগরীর 15টি আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। স্থানীয় নির্বাচন অফিসেও মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা। ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। জানান, ওই এলাকার বাসিন্দা ও ভোটার হওয়ায় প্রার্থী হয়েছেন তিনি। বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনে মনোনয়নপত্র জমা দেন দলের 5 সদস্যের প্রতিনিধি। বিশ্বের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই। যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে, মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে সেই আকাঙ্ক্ষা আমরা বিঘ্নিত হতে দিব না। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। ঢাকা 7 আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানান তিনি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, তা আমি জানি না, এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে, সেই ব্যাপারে আমরা সন্দিহান। মনোনয়নপত্র জমা দিতে এসে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন প্রার্থীরা। জানান, নির্বাচনী জোটের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপির একেবারে তৃণমূলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল একটা উচ্ছ্বাস, এক ধরনের বাঁধভাঙা জোয়ারের মতন। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে দাবি করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আচরণ বিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময়ে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এছাড়া ঢাকা জেলার 5 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল প্রার্থীরা। এরপর যাচাই বাছাই এবং প্রত্যাহারের পরে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই সাথে নির্বাচনী জোটগুলো শরিক দলগুলোর মধ্যে চূড়ান্তভাবে আসন বণ্টন করবে। আর এরপর 21 জানুয়ারি প্রতীক পরাদ্দর পর বোঝা যাবে নির্বাচনী মাঠে ভোটের লড়াইটি কেমন হবে।
উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দিয়েছে নেতাকর্মীরা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা হয়েছে। এদিকে খুলনা 5 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির সার্জিস আলম ও কুমিল্লার দেবিদার 4 আসনে মনোনয়ন জমা দিয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তৌরিক ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। এদিকে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে ঠাকুরগাঁও 1 আসনের মনোনয়ন জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে ঠাকুরগাঁও উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। খুলনা 5 আসনে মনোনয়ন জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একইভাবে খুলনা 6 আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণনন্দী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দিতে আসেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মনোনয়ন জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের দেশের ভবিষ্যৎ করার কাজে আত্মনিয়োগ করার নির্দেশনা দেন। কার্যালয়ের 2য় তলার বারান্দায় দাঁড়িয়ে উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মীর অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই নেতাকর্মীদের এ ঢল। দলের কাণ্ডারির এ আগমন শুধু সব শঙ্কার অবসান নয়, নতুন উদ্যম আর অটুট মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণ সঞ্চার। তাই তারেক রহমানকে ঘিরে এই উচ্ছ্বাস, এই উন্মাদনা। জনস্রোতের মধ্য দিয়ে কার্যালয়ে পৌঁছেই 2য় তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মী আর জনতার প্রাণ ঢালা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের কাজে নামার আহ্বান জানান তিনি। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবশেষ 2006 সালে পল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা। নয়াপল্টনে তারেক রহমানের গাড়িবহর দুপুর 3:20 পৌঁছলেও নেতাকর্মী আর জনতার স্রোত অতিক্রম করে কার্যালয়ের মূল ফটকে পৌঁছতে লেগে যায়
40 মিনিটেরও বেশি সময়। আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না তিনি। সন্ধ্যায় এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন যে লক্ষ্য নিয়ে তারা রাজপথে লড়াই করেছেন, সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে কাজ করবেন তিনি। একই সাথে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। অবস্থানের পর থেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানার সদর দপ্তরে এক অনুষ্ঠানে কোনো অপরাধী যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। জিএম তসলিমের রিপোর্ট। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দফতরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 72 জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। বাংলাদেশ পদক এর জন্য এই বছর 12 জন কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা লাভ করেন। অনুষ্ঠানে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে যোগ্যতার পরিচয় দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও বেশি কৌশলী হবার সতর্ক করেন। বাহিনীর যেসব সদস্য সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদেরকে ছাড় না দেওয়ার। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যার সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বিজিবি অনেক সুসজ্জিত বলেও দাবি করেন তিনি। বিগত 1 বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাহিনীর 35,000 সদস্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয় অনুষ্ঠানে।